বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের লাইভে যারা উপস্থিত হয়েছেন, দেশ বিদেশ থেকে যারা আমাকে শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কয়েকদিন পরই আবার আজকে আপনাদের সামনে নতুন করে আরেকটি লাইভ নিয়ে আসতে হলো। আর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিদিন এই লাইভ যদি শুরু হয়, প্রতিদিন লাইভ করার মতো আপনাদের টপিক রয়েছে। বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো কারণ নিয়মিত ঘটছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, যেই জায়গায় মুহাদ্দিস সাহেব তিনি অ্যাডভোকেট হিসেবে দাবি করছেন, অ্যাডভোকেট সাহেব মুহাদ্দিস হিসেবে দাবি করছেন। মাদ্রাসার শিক্ষক এখন ব্যারিস্টার হতে চলছেন, আর মাদ্রাসার ব্যারিস্টার সাহেব এখন মাদ্রাসার আরবি পড়ুয়া শিক্ষক হয়ে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের বর্তমান সময়ের কারেন্ট নিউজ। আজকে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করব আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার তাপস সাহেবের আরবি জ্ঞান তত্ত্ব এবং আওয়ামী লীগের এই যে ইসলামিক বিষয়াদি নিয়ে তাদের যে নতুন করে তারা যে এই নতুন ইসলামিক বিষয় নিয়ে পর্যালোচনা করছেন, বিভিন্ন জায়গায় আলেমদের সাথে নতুন করে বিদ্বেষ ছড়াচ্ছেন, এ বিষয়ে আমি বিস্তর আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশ একটি ইসলাম প্রিয়, সুন্দর এবং ভদ্র এবং সভ্য একটি দেশ, যেই দেশে সকল গোত্র, সকল ধর্ম, সকল বর্ণের মানুষ যার যার মতো সুন্দর করে বসবাস করছে। এখানে একজন ব্যারিস্টার, সে ব্যারিস্টারের দায়িত্ব পালন করবে। এখানে একজন আইনজীবী আইনজীবীর দায়িত্ব পালন করবে। এখানে একজন মন্ত্রী কিংবা এমপির দায়িত্ব পালন করবে। এখানে একজন শ্রমজীবী মানুষ শ্রমিক হিসাবে দায়িত্ব পালন করবে। এখানে একজন প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করবে। একজন জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত, তার যে সাবজেক্ট ওয়াইজ কাজ রয়েছে সেই কাজের আলোচনা করবে। একজন ইমামের দায়িত্ব পালন করবে। একজন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। একজন ওয়াইজিনের দায়িত্ব পালন করবে। একজন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সে মুক্তিযোদ্ধা নিয়ে কাজ করবে, কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে কিছু কাজ করবে। বাংলাদেশে হচ্ছে এর সম্পূর্ণ উল্টা কাজ। আজকে যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিয়ে মন্তব্য করবেন, কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী না। আজকে শিক্ষামন্ত্রী অন্য মন্ত্রণালয় নিয়ে মন্তব্য করবেন, কে কোন কাজ করবে কে কোন কাজ করবে না সেটা তারা জানে না। আজকে খাদ্যমন্ত্রী খাদ্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের দেশের সকল মানুষ আজকে কোণঠাসা হয়ে যাচ্ছে, সে নিয়ে তার মন্তব্য নাই। খাদ্যমন্ত্রী মন্তব্য করতে যাচ্ছেন সমগ্র দেশের কোন কোন জায়গায় ভাস্কর্য নির্মাণ করবেন, ইউনিয়নে কাজ করবেন, যেটা তার মন্ত্রণালয়ের দায়িত্বে নয়। এই হচ্ছে বন্ধুরা বর্তমান সমাজের, বর্তমান সময়ের, বর্তমান আওয়ামী লীগের, বর্তমান বাংলাদেশের চরিত্র। আজকে ব্যারিস্টার তাপস সাহেব বলছেন, আলেম ওলামাদেরকে হুমকি দিচ্ছেন। তিনি তার বক্তব্যে বলছেন, এই আলিফ বা তা সা জিম হা খ উনি নাকি শিখেছেন, ওনার নিজস্ব অনুপ্রেরণায় আপনাকে সাধুবাদ জানাই, আপনি শিখেছেন। কিন্তু আপনি সমগ্র আলেম জাহানকে, সমগ্র আলেম মাশায়েখদেরকে, পীর মাশায়েখদেরকে, এদেশের সকল ইসলাম প্রিয় যারা বক্তব্যে গিয়ে শিক্ষা অর্জন করেছেন, তাদের প্রতি আপনি যে বিষোদ্গার করেছেন, টিটকারিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এটা জাতি কখনো আপনার মতো একজন মেয়র থেকে আশা করতে পারে না। হ্যাঁ, আপনার মতো মেয়র পারে, কারণ আপনি রাতের অন্ধকারে ভোট চুরি করা মেয়র, আপনি রাতের অন্ধকারে ভোট চুরি করা সংসদ সদস্য ছিলেন, আপনি রাতের অন্ধকারে এদেশের গণতন্ত্র হত্যাকারীদের আত্মীয় হিসাবে আপনি অনেক কিছু বুলি উড়াতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু আপনি যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে, যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি শোয়িং করে আপনি জাতির কাছে বক্তব্য দিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন শিক্ষিত মানুষ হয়ে মার্জিত সভ্যতা, এটা আপনার শিক্ষার প্রতীক হওয়ার কথা ছিল। আপনার কাছ থেকে মানুষ যে দল করেন না কেন, অন্তত আপনার বক্তব্যের মধ্যে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের মতো ঘেরান আসার কথা ছিল না। আপনার বক্তব্যের মধ্যে এই ধরনের কোনো আলোচনা হওয়ার কথা ছিল না, যেই আলোচনাগুলো হলে জাতি বিভ্রান্ত হয়। আজকে আপনি সেটা করেছেন। আজকে আপনি এই তাপস সাহেব আপনার বক্তব্য দিয়ে সমগ্র মানুষদেরকে বিভ্রান্ত করেছেন। আপনি বক্তব্য দিয়েছেন, আপনি কোরআন হাদিস জানেন, আপনি ইসলাম জানেন, ইটস ফাইন, কিন্তু এই বলার কোনো প্রয়োজনীয়তা নাই, এই বলার কোনো সুযোগ নেই যে আপনারা বেতের বাড়ি খেয়ে খেয়ে, মার খেয়ে খেয়ে স্কুলে গিয়ে আরবি শিখেছেন, আবার আমাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছেন। তার মানে আপনি কি নতুন করে মুহাদ্দিস সাজতে চাচ্ছেন? আপনি কি এদেশের নতুন করে কোনো ধরনের ইসলাম শিক্ষার জন্য কোনো মাদ্রাসায় চাকরি নিতে চাচ্ছেন? তাহলে আপনার কাজটা কি? আপনি কেন মেয়র হলেন? আপনি তো সেই মাদ্রাসার শিক্ষকতা করার কথা ছিল। আপনার বংশে ভালো ইসলাম প্রিয় মানুষ আছে,
এটা আমরাও জানি, আমরা আপনাকে সেজন্য সাধুবাদ জানাই। আপনার যদি সেই ব্যক্তির ইসলাম প্রিয় থাকে, ইসলাম প্রিয় মানুষদের কাছ থেকে ইসলাম প্রিয় মানুষই গজায়, কিন্তু আপনাদের স্বভাব এবং চরিত্রতে মনে হচ্ছে আপনাদের পূর্বপুরুষদেরকে পর্যন্ত আপনারা কলঙ্কিত করছেন। যদি আপনারা তাদেরকে ইসলাম প্রিয় দাবি করেই থাকেন, যদি আপনারা আপনার দাদাকে, আপনার ঐতিহ্যকে, আপনার পূর্বপুরুষদেরকে আরবপন্থী দাবি করেই থাকেন, অথবা ইতিহাস যদি সেটাই বলে, তাহলে আপনার চরিত্রের মধ্যে থেকে ইসলাম বিদ্বেষী, দেশ বিরোধী, আমাদের মানবতা বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য আপনাদের কাছ থেকে আসা জনগণ করে না। জনগণ তাহলে আপনাদের কাছ থেকে মোর এক্সপেকটেশন করে, যেই এক্সপেকটেশনটা আপনাদের করার কথা ছিল। কিন্তু জাতির দুর্ভাগ্য, আজকে আমাদের দুর্ভাগ্য, যে আজকে আমরা এত কিছুর পরেও আমরা সেই দুর্ভাগ্য অর্জন করতে চলেছি। আমাদের দেশে এখন কারি সাহেবদের জায়গা হচ্ছে না কারিয়ানা পড়ানোর জন্য, মোয়াল্লেম সাহেব কিংবা ইমাম ফতুয়া দিতে পারছে না, মুফতি ফতুয়া দিতে পারছে না, মাওলানারা চাকরি করতে পারছে না। এখন এই সব ব্যারিস্টার তাপসদের তাড়নায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পর্যন্ত তাদের কাছে শিখতে হবে, ওনার কাছে কোরআন হাদিস শিখতে হবে। উনি কবে কোন বঙ্গানুবাদ করেছেন, 3টা ল্যাঙ্গুয়েজ উনি শিখেছেন, উনি বাহবা করে জাতির সামনে সেই বক্তব্য দিলেন। আপনাকে সাধুবাদ জানাই যে আপনি আরবি জানেন, অ্যাটলিস্ট আপনি আরবি পড়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু কি আপনি আরবি পড়েছেন কি ওই পড়া? যেমনি একজন আলেম একজন ব্যারিস্টার হওয়ার যদি বলে, একজন আলেম যে আমি ব্যারিস্টারি পড়েছি, আমি অ্যাডভোকেটশিপ জানি, আমি এমপি মন্ত্রী কি করে সব আমি বুঝি, আপনি কি সেই মানের আরবি পড়েছেন? যেই মানের আমার হুজুর যদি দাবি করে বসে যে এই দেশে ব্যারিস্টার কি বলে, ব্যারিস্টারের চেয়ে আমি বেশি জানি, এটা কি সত্য হবে? তেমনি তো আপনি ওইরকম সত্য কথাটা বললেন, ওইরকম একটি উপহাসমূলক কথা বললেন যে আপনি আরবি শিখেছেন, এদেশের আলেমদেরকে আপনি টিটকারি করে বলতেছেন আলেমরা জানে না, আপনি জানেন। তাহলে এই বক্তব্য জাতির জন্য চরম বেদনাদায়ক, বিদ্বেষমূলক এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক। জনগণ এটা কোনোদিন মেনে নিতে পারে না। জনগণ এই ভালোবাসা, এই আপনাদের বক্তব্যের সাথে কোনোদিন একমত পোষণ করতে পারে না বন্ধুরা আমার। সেজন্যই আমি বলছি আপনাদের প্রত্যেকটি বক্তব্য, আজকে কি ব্যারিস্টার তাপস সাহেব তাহাকে বলবেন যে আপনার যে ব্যারিস্টারি করেছেন আমি ডক্টর ছেড়ে দিয়ে আমি ব্যারিস্টার দাবি করব? আজকে কি তাহলে সমাজের অন্যান্য মানুষরা এসে বলবে যে আপনি কিসের ব্যারিস্টার, আপনার কি এলেম আছে, আপনি কি পড়েছেন, আমি তার চেয়ে বেশি জানি? সেই বক্তব্য কি সঠিক হবে? মোটেও নয়। কারণ আপনি ব্যারিস্টারি করেছেন, আপনি জানেন, ইউ নো বেটার দ্যান আদার্স পিপল দ্যাট হোয়াট ইউ হ্যাভ লার্ন। আপনি মানুষ থেকে শিখেছেন, আপনি একটা বিদ্যাপীঠ থেকে শিখেছেন, আপনার সেই শিক্ষার গুরুত্ব আপনিই ভালো বুঝবেন। আমরা কিংবা অন্য আরেকজন ব্যক্তি আপনাকে বুঝতেও চাবে না, বোঝা সম্ভব হবে না। সেজন্য বলছি এই আওয়ামী লীগের বর্তমান সময়ের এই ইসলাম প্রীতি, ইসলামিক সাবজেক্ট নিয়ে তারা যে মাতামাতি শুরু করেছে, তাতে মনে হচ্ছে তারা এখন প্রত্যেকটি সেক্টরকে দখল দিতে চায়। তারা এখন এই ইসলাম প্রিয় মানুষদের ফতুয়া তাদের মতো বানাতে চায়। যখন দেখছে দেশের আলেম ওলামাদের কাছে তারা সত্যিকার ফতুয়া দিলে ফতুয়া পায় না, তারা সত্যিকার অর্থে যেই জিনিসগুলো তারা নিজেদের থেকে চায় সেই জিনিসগুলো এদেশের আলেমরা তাদেরকে দেয় না। তারা দেখছেন যে এদেশের আলেম ওলামাদের কাছে মন গড়া কোনো কিছু চাইলে পাওয়া যায় না, তারা কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করছেন। সেই কারণে এখন তারা কি করছেন, তারা এখন মন গড়া ফতুয়াবিদ, মন গড়া মুফতি, মন গড়া মাওলানা, মন গড়া নিজেদের মতো করে তৈরি করছেন। আপনার মতো মানুষ একজন হাফেজও যদি হন, আপনি যদি কোরআনের অনেক কিছু জেনেও থাকেন, আপনি তো একজন আলেমের সাথে তুলনা করতে পারেন না। এদেশের হাজার হাজার মানুষ সেই রাতের অন্ধকারে তাহাজ্জুদ গুজারি করে এলেম অর্জন করেছে। এদেশের হাজার হাজার মানুষ কওমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছে, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত কোরআনের খাদেম হচ্ছে। তার সাথে আপনি টিটকারি করেন, তাকে আপনি চ্যালেঞ্জ দেন, তাদের সাথে কি আপনাকে এই চ্যালেঞ্জ দেওয়া মানায়? একজন ব্যারিস্টার সাহেব আপনি বলেন, এটা হচ্ছে আপনি এই অল্প শিক্ষা, আপনার এই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর রূপটা আপনি ধারণ করেছেন। আপনি হয়তো নেতা নেত্রীর কাছে ভালো পরিচয় অর্জন করতে চেয়েছেন, আপনি হয়তো আপনার সমাজের কাছে, আপনি হয়তো আপনার দলের কাছে মনে করতে চেয়েছেন ব্যারিস্টার তাপস অনেক রঙ্গমঞ্চ করে বক্তব্য দিয়ে যাবেন, তিনি জাতিকে অনেক কিছু দিয়ে যাবেন। কিন্তু আপনার এই ব্যারিস্টার তাপস সাহেব, আপনার এই বক্তব্য আপনার সাথে যায় না, আপনার এই বক্তব্য আপনার সাথে যায় না। আপনি 10 দিন 20 দিন বাসায় বসে কোরআন শরীফ পড়া, অথবা আপনার জীবনের একটি অংশ আপনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন, সেইটা আরেকজন ব্যক্তি 50 বছর 100 বছর পর্যন্ত পড়েছে, তাদেরকে আপনি টিটকারি করেন যে বেতের আঘাত খেয়ে তারপরে তারা শিক্ষা অর্জন করতে গিয়েছে। হ্যাঁ, দেশের মানুষ তো বেতের আঘাত খেয়েই শিক্ষা অর্জন করে। বেতের আঘাত যারা যারা খেয়েছে তারা তো বড় বড় পণ্ডিত হয়েছে, মাওলানা হয়েছে, ইসলামপন্থী স্কলার্স হয়েছে। আপনার মতো এই সব গুন্ডা টেন্ডারবাজিদের দখলদারি নেতা হয় নাই। আপনার মতো একজন শিক্ষিত মানুষ হয়ে
চুরি করা ভোট দিয়ে আপনি মেয়র হয়েছেন, সেই দিয়ে আবার জনগণের কাছে আস্ফালন ছাড়ছেন, আপনি আবার জনতার কাছে জাতীয় নেতা হিসেবে রূপ নিতে চাচ্ছেন। আপনার এই নেতৃত্ব তো জনগণ খায় না, আপনাকে তো এটা জনগণ গ্রহণ করতে চায় না, আপনাকে তো এটা গ্রহণ করবে না। এদেশের মানুষ স্বাধীনতার পক্ষে, এদেশের মানুষ, এদেশের ইসলাম প্রিয় জনতা ইসলামের পক্ষে, দেশ রক্ষার পক্ষে, আর আপনি এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে টিটকারি করে তাদেরকে অপদস্থ করতে চাবেন, এটা বাংলার জনগণ কোনোদিন মেনে নেবে না বন্ধুরা আমার। আজকে সেজন্যই এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক টপিক নিয়ে আলোচনা করি, কিন্তু অনেক বিষয় নিয়ে আমরা স্কিপ হয়ে যাই, আমরা কথা বলি না, আমরা কথা বলার সুযোগ পাই না বা বলার চেষ্টাও করি না। কিন্তু কতটা জাহিলিয়াত হলে হয়, কতটা ভয়ানক রূপ ধারণ করতে চলেছে বাংলাদেশ, যে আজকে ইমাম, মুয়াজ্জিন, কারি এটাও আওয়ামী লীগের হতে হবে। কয়েকদিন আগে এই আওয়ামী লীগের এই তাপস সাহেবদের বন্ধুরাই বললেন যে সমগ্র বাংলাদেশে নিক্সন চৌধুরী এই আর একজন শিক্ষিত মার্জিত গুন্ডা, তিনি বলেছেন, সে কি বলেছেন তার বক্তব্যে, সমগ্র মাদ্রাসায় আওয়ামী লীগের কমিটি করে দিতে হবে। সমগ্র মাদ্রাসায় ইসলামপন্থী যত জায়গা রয়েছে সব জায়গায় কমিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র অর্গানাইজেশন, ছাত্রলীগের সেখানে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি তুমি ছাত্রলীগের স্ট্যাটাস বাড়াতে চাও, তাহলে সবার আগে ছাত্রলীগের লোকদেরকে তোমরা সবার আগে ভর্তিতে নিযুক্ত করো, তোমরা সবার আগে তাদেরকে ভর্তির জন্য নিযুক্ত করো, তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করো। যখন এই ছাত্রলীগের নেতাটি সত্যিকার অর্থে পড়তে আসবে, ভর্তি হতে আসবে, বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে যদি কওমি মাদ্রাসার ছাত্র হতে আসে, তখন কিন্তু সত্যিকারই তিনি আবার এই ছাত্রলীগ বাদ দিয়ে এইসব ইসলামপন্থী মানুষদের ছায়াতলে আবদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের আর রেহাই থাকবে না। অতএব সাধু সাবধান, তোমরা প্রত্যেক জায়গায়, তোমরা কি এখন ইমামতি করতে চাও? ভালো কথা, তুমি ইমাম হবে, তুমি তাহলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো। তোমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নেতৃত্ব ছেড়ে দিয়ে তারপরে যদি তোমরা এখন কারি সাহেব হতে চাও, তোমরা এখন ওয়াইজিন হতে চাও, সমস্যা কোথায়? আসো তোমরা মাঠে ময়দানে, তোমাদের ওয়াজ কতজনে শোনে, কতজনে তোমাদের উপরে আমল করে সেটা দেখা যাবে। অথবা তোমরা যদি সেই কাজটি করতেও পারো, সেটাও তো ইসলামের জন্য খেদমত। এটাই তো আসলে ইসলামের খেদমত হবে, যে তোমার মতো মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষগুলো যদি ইসলামের খেদমতের জন্য মাঠে ময়দানে নেমে যাও, হুজুরদের কাতারে এসে দাঁড়াও, মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান কাম, উই আর ওয়েটিং ফর ইউ, উই আর ওয়েটিং ফর ইউর স্পিচ। কিন্তু খবরদার একটি জিনিস মাথায় রাখবেন, আলেমকে টিটকারি করবেন না, এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে টিটকারি করবেন না, এদেশের সাধারণ জনগণদেরকে টিটকারি করবেন না। আপনি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন, এটা সম্পূর্ণ অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন। আপনার এই বক্তব্য জাতির সামনে আপনি নিশ্চয়ই ক্ষমা চাবেন, আমি সেই উদাত্ত আহ্বান জানাই। আজকের লাইভে আমি আপনাকে সেইভাবে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি চাই, যেহেতু আপনি নিজে বলেছেন যে আপনি ইসলামের জন্য, আপনি কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, আপনার পরিবার ইসলাম প্রিয়, আমি চাই আপনার ইসলাম প্রিয়তার সঠিক তথ্য জাতির কাছে উপস্থাপন করতে, যে আপনি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় না ইসলাম বিদ্বেষী, সেটা আপনি জাতির কাছে পরিষ্কার করতে হবে। আপনি ইসলামের পক্ষে যদি হয়ে থাকেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যদি ইসলামের জন্য হয়ে থাকেন, আরব বিশ্ব থেকে যদি আপনি ইসলামের দাওয়াতের জন্য এসে থাকেন, তাহলে এদেশের ইসলাম প্রিয় মানুষদের সাথে আপনাদের এত চুলকানি কেন? এদেশের ইসলাম প্রিয় মানুষদের কার্যক্রমের উপরে আপনাদের এত বিষদগার কেন? এদেশের ইসলাম প্রিয় মানুষদের, ইমাম মুয়াজ্জিনদের কার্যক্রম আপনারা ছিনিয়ে নিতে চান কেন? আপনার বক্তব্য থেকে প্রমাণ হয় যে একজন ব্যারিস্টার হয়ে আপনার ব্যারিস্টারগিরি যদি আমি ছিনিয়ে নিতে চাই, আপনার কাছে কেমন লাগবে? আপনাকে যদি বলি যে আপনি কিসের ব্যারিস্টারি হয়েছেন, আর বাস্তবিক অর্থেই তো আপনারা কিসের ব্যারিস্টার, কোথায় পড়াশোনা করেছেন, জাতি জানতে চায় আপনাদের শিক্ষা এভিডেন্স, আপনাদের যোগ্যতা জানতে চায়। আপনি ব্যারিস্টারি অর্জন করেছেন, আপনার সেই ব্যারিস্টারি অর্জন করে আপনার পেশায় একজন বস্তুনিষ্ঠ নেতার যদি বক্তব্য এই হয় যে একজন নালা নর্দমার কৃষক শ্রমিক, আমার দেশের সবচেয়ে একেবারে যদি ছোট যে মানুষটি, যেই মানুষটি শিক্ষা অর্জন করেনি, সেই মানুষের চেয়েও যদি দুর্গন্ধযুক্ত বক্তব্য হয়, তাহলে সেই ব্যারিস্টারের দাম কোথায়? সেই এমপি সাহেবের দাম কোথায়? সেই মন্ত্রীর দাম কোথায়? সেই ডক্টর ফয়জুলের দাম কোথায়? যদি কথা আলোচনা প্রত্যেকটি কার্যক্রমের মধ্যে যদি আপনার এই ধরনের হিংসুটে স্বভাব থাকে, অসভ্যতা থাকে, অসৌজন্যতা থাকে, তাহলে জাতি কোথায় যাবে? আপনি এলেম শিখেছেন, আপনি বলেন যে আমরা এলেম শিখেছি, আমরা জানি, আপনি কথা বলেন, কিন্তু তাই বলে ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে তোমাদেরকে স্কুলে বা মাদ্রাসায় পাঠানো হয়েছে, সেখান থেকে শিখেছো, আর আমরা এমনভাবে শিখেছি। আপনার এই যে আপনার
কুরুচিপূর্ণ মন্তব্য এটা জাতি এবং এই ওলামা সমাজ, বিশেষ করে যারা কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান অর্জন করেছে, তারা কোনোদিন মেনে নিতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা জানাই। এটা আসলে আপনাদের স্বভাব চরিত্রের একটা অংশ। যখনই আপনারা দেখেন ভাস্কর্য নির্মাণ করবেন, কেউ আপনাকে ভাস্কর্য নির্মাণের জন্য শরিয়াতিক কোনোভাবে ব্যাখ্যা দিয়ে আপনাকে অনুমোদন দিচ্ছে না, এখন আপনাকে মুফতি সাজতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগের অপরাজনীতির, পচা রাজনীতির একটি নতুন অবকাশ। তাদের কার্যক্রম হচ্ছে যখনই সেটা তাদের জন্য জায়েজ হতে হবে, তখনই এদেশের সকল আলেমরা আওয়ামী বিরোধী, এদেশের সকল ইসলাম প্রিয় মানুষ আওয়ামী বিরোধী, এদেশের সকল জনতা, এদেশের সকল ইসলামিক জ্ঞানের পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তিরা আওয়ামী লীগ বিরোধী, এই স্লোগান দিয়ে আপনি জাতির কাছে বিভ্রান্ত করার চেষ্টা করেন। আপনারা জাতির কাছে বিভিন্ন ধরনের মেসেজ, ভুল তথ্য পাঠানোর চেষ্টা করেন। আপনারা জাতিকে, আপনারা ভুল তথ্য, ভুল কাজটি করবেন, ইসোকে আপনি একটি কাজ করছেন, অন্যায় করছেন, জাতি জানুক যে কাজটি অন্যায়, তারপরে আওয়ামী লীগ করবে, সমস্যা নাই। আপনারা তো এই কাজগুলো করছেন। দেশে বিদেশে কি মূর্তি সব বাদ হয়ে গিয়েছে? বাংলাদেশে কি বঙ্গবন্ধুর কোথাও ভাস্কর্য নেই? এটা তো কোনো নতুন ইস্যু না। কিন্তু আপনারা চাচ্ছেন আপনার এই ভাস্কর্যটি অন্যায়, এটাকে অন্যায় বলতে চান না। আপনারা চান ভাস্কর্যটি শরীয়তের দৃষ্টিতে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিতে হবে, লিখে দিতে হবে যে ভাস্কর্য ইজ হালাল। এটা তো কোনোদিন হতে পারে না। ইসলামটাকে কেন নিজেদের মতো বিক্রি করতে চান? ইসলামটাকে কেন নিজের মতো বানাতে চান? আজকে যখন দেখছেন যে মাদ্রাসার হুজুর, মাদ্রাসার শিক্ষক, ইসলাম প্রিয় জনতা আপনাদের কোনো কার্যক্রম যখন দেখে অন্যায়, সেটার প্রতিবাদ করে, তখন আপনারা গিয়ে কি বলেন? মাহফিল মজলিসে কোরআন হাদিসের আলোচনা চলবে না, মাহফিল মজলিসে কোরআন হাদিসের অপব্যাখ্যা চলবে না। আপনারা কি বলেন? অপব্যাখ্যা চলবে না। আপনারা কি বলেন? মাহফিল মজলিসে রাজনৈতিক আলোচনা চলবে না। আহারে, কোরআন যদি বলে আমাকে রাজনীতি করতে, কোরআন যদি বলে আমাকে সমাজনীতি করতে, কোরআন যদি বলে আমাকে সুদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে, কোরআন যদি বলে আমাকে অন্যায় নিগৃহীত কাজ থেকে বিরত থাকতে, কোরআন এবং হাদিস যদি বলে সমাজ ব্যবস্থাকে তুলে ধরতে হবে, গড়ে তুলতে হবে বৈষম্য মুক্ত একটি সুন্দর নাগরিক ব্যবস্থার জন্য, সেই জায়গায় আপনাদের তো ভুল ব্যাখ্যা দিয়ে আপনি শিখিয়ে দিলে হবে না। বাংলাদেশের প্রত্যেক জায়গায় এখন যত জায়গায় মাহফিল হচ্ছে, এই ব্যারিস্টার তাপসদের মতো কিছু গুন্ডা বাহিনী তারা এখন লেলিয়ে দিয়ে জায়গায় জায়গায় গিয়ে মাইক বন্ধ করছে, মুখ বন্ধ করছে, আমার আলেমদের কণ্ঠরোধ করা শুরু করেছে। তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে কি? কোরআন হাদিসের কথা যাই বলেন বলেন, রাজনীতি নিয়ে কোরআনের সাথে মিলাবেন না, ইসলামের সাথে মিলাবেন না। ইসলামের সমগ্র জীবন ব্যবস্থাটাই হচ্ছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি। আমার জিন্দেগি, আমার জীবন, আমার পারিবারিক জীবন, আমার স্বামী স্ত্রী, আমার অর্থনীতি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সমাজ ব্যবস্থার, আমার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে হোক, সকল পশু প্রাণী পর্যন্ত কোনটা হালাল, কোনটা হারাম, কার উপরে জুলুম করতে পারবেন, কার উপরে পারবেন না, এর সকল বিস্তর বর্ণনা এই কোরআন এবং হাদিস দিয়েছে। এখন আওয়ামী লীগের কোরআন এবং হাদিস যখন পছন্দ না হয়, তখন এই তাপসদের মানুষরা, নব্য রাজাকারগুলো, তারা রাজপথে আবার নতুন করে আন্দোলন শুরু করে, আমাদের বিরুদ্ধে বক্তব্যে দাঁড়িয়ে যায়। এই নব্য রাজাকারগুলো তখন কি করে? তখন তারা আবার নতুন করে এই নিক্সন চৌধুরীর মতো পচা ডাস্টবিনের মানুষগুলো এখন আবার রাজপথে এসে আলেমদেরকে হুমকি দেয়, মামুনুল হকদের মতো মানুষদেরকে হুমকি দেয়, যারা নিজেদের পরিবারকে ঘুষ রাখতে পারে না, যার স্ত্রী মৃত্যু হয়েছে তার কারণটি পর্যন্ত জাতির কাছে সঠিকভাবে বর্ণনা দিতে পারে না, সেই সকল নানা নর্দমা থেকে উৎকৃষ্ট মানুষগুলো এসে এখন ইসলাম শিক্ষা দিচ্ছে, এখন কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে। কোরআন হাদিস যদি বলে, আপনার হিন্দু ধর্মের শাস্ত্রে যদি বলে, হিন্দুর কোনো নিয়ম নীতি যদি তারা পালন করতে বলে, সেই নিয়ম হিন্দুর জন্য পালন করা ফরজ, সেটা সে বলবে এবং করবে। এটা যদি হিন্দুর জন্য হয়, এটা মুসলমানের জন্য তো একই নিয়ম। মুসলমানের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মুসলমানের সকল সামাজিক রীতিনীতি কার্যক্রম চলবে, সেটাকে তো কেউ বন্ধ করতে পারে না। এভাবে করে আপনি মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মীয় অনুশাসনগুলো চলবে। কিন্তু বাংলাদেশে সমস্যা হচ্ছে, বাকি ধর্মগুলো আপনাদের এই সব অপরাজনীতি, অপকৌশলগুলোর বিরুদ্ধে যেহেতু কথা বলে না, ইসলামই একমাত্র বলে, তখন আপনাদের আর ইসলামকে সহ্য হয় না, তখন ইসলামকে আপনি বিকৃত করার জন্য মনোনিবেশ করেন। আবার কিছু কিছু জায়গায় নির্বাচন আসলে আবার এই ইসলামের নাম দিয়েই আসেন। তখন আপনারা কি বলেন? মদিনার সনদে বাংলাদেশ চলবে। মদিনার সনদ কি এই যে আপনার মতো গুন্ডা এসে এখন কোরআন হাদিস পড়াবেন? আপনার মতো ব্যারিস্টার, জেনারেল শিক্ষিত মানুষ এসে এখন ইসলাম প্রিয় একজন ইসলাম প্রিয় আলেমদেরকে বলবেন যে আপনি জ্ঞান শেখেন নাই, ইসলাম শেখেন নাই, আমাদেরকে আপনি ব্যত্রাঘাত করার শিক্ষা দিয়ে, সেই ছাত্র জীবনের টিটকারিমূলক বক্তব্য দিয়ে আপনি সারা দেশের আলেম ওলামাদেরকে, ইসলাম প্রিয় বিশেষ করে যারা এইভাবে করে কোরআন শিক্ষা অর্জন করেছে, তাদেরকে আপনি হেয় করবেন?
এটা কি শিখিয়েছে? এই কোন ধরনের সভ্যতা, এই কোন ধরনের আপনাদের অপরাজনীতি, এটা জাতি এখন পর্যন্ত বুঝতে অক্ষম হয়েছে। আমার বাংলাদেশ একটি সুন্দরতম দেশ, আমার বাংলাদেশ একটি স্বাধীনতম দেশ, আমার বাংলাদেশ সকল মানুষের দেশ। এই জায়গাটাতে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবেন না। আপনার এই আলিফ বা তাসায়ের জ্ঞান দিয়ে আপনি সমগ্র মানুষের সত্যিকার বড় বড় ইসলাম প্রিয় স্কলারদের জ্ঞানকে আপনি সংকীর্ণতায় পর্যবেসিত করবেন না। আপনি তাদেরকে ডেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাদের কাছে আপনারা কাজ নিয়ে করবেন না। তাহলে আপনার মেয়রগিরি কে করবে? চুরি করে ভোট ডাকাতি করে তারপরে যে মেয়র হয়েছেন, একটা তো দায়িত্ব পালন করতে হবে আপনাকে। সেই দায়িত্ব কি একজন আলেম পালন করবে? নিশ্চয়ই এইসব অপরাজনীতি আপনারা যেটা অবৈধভাবে করেছেন সেটা একজন আলেম করতেও যাবে না। যাই হোক, আপনাদেরকে ধিক্কার জানানোর ভাষা সব আমার কাছে নেই যে আপনাদেরকে কি পরিমাণ কথা বললে আপনাদের কাছে আমি সত্যিকার অর্থে ধিক্কার জানাতে পারবো। কিন্তু আমি অত্যন্ত বেদনাদায়ক যে আপনাদের আজকের এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনারা সমগ্র জাতিকে একটি বিভ্রান্তমূলক মেসেজ দিচ্ছেন, এদেশের মানুষদেরকে সত্যিকার বলতে কথা বলতে দিচ্ছেন না। আপনার আলেম ওলামাকে ওয়াজ করতে দিন, তাদের মতো স্বাধীন মতো কথা বলতে দিন। আপনি আপনার অপকর্ম করেন, আপনি আপনার চুরি ডাকাতি করেন, আপনি আপনার সকল কার্যক্রম যা ইচ্ছে তাই করেন, কিন্তু আপনি আলেমদের কার্যক্রম বন্ধ করে দিয়ে নিজে আলেম সাজতে আসিয়েন না। আপনার কাজ খারাপ, সেটা জাতি জানুক, তারপরে আপনি করেন। আপনি অপবিত্র, আপনি এই সংগঠনের মধ্যে চুরি ডাকাতি করে এসেছেন, জাতি জানুক, তারপরে করেন। জনগণ থেকে তো 10 থেকে 12টি বছর পর্যন্ত আপনারা অন্যায়ভাবে শাসন করে যাচ্ছেন, সে নিয়ে তো জনগণ আপনাদের জন্য জানে যে আপনারা চোর। কিন্তু গণতন্ত্র মনা শাস্তে আসিয়েন না। আপনারা স্বৈরশাসক, জনগণ এটা জানে। আপনাদের এই স্বৈরশাসকটা জনগণ জানুক, তারপরে ক্ষমতায় থাকেন। এই জনগণ জানা জিনিসটা অন্যায়ভাবে ফতুয়া দিতে যায়েন না যে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ফতুয়া দিতে আসিয়েন না যে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। ফতুয়া দিতে আসিয়েন না যে মুফতি নিকচন চৌধুরী। ফতুয়া দিতে আসিয়েন না যে মুফতি, আজকে আপনার নামের আগে আপনি মুফতি লাগাইতে যাইয়েন না। এই মুফতি তাপস সাহেব, মুফতি আওয়ামী লীগের বড় বড় নেতা, মুফতি হানিফ, এক একজন এই মুফতি লাগাতে আসিয়েন না। এইটার জায়গায় আজকের আমার এই লাইভ, আজকে আমার এই প্রশ্ন আপনাদের কাছে এটাই যে আপনারা এই অন্যায় কার্যক্রম থেকে নিজেদেরকে পরিহার করার চেষ্টা করুন। সমগ্র বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্র বানাবেন না। সমগ্র বাংলাদেশের মানুষকে আপনারা অন্যায়ভাবে দূরে ঠেলে দিয়ে তারপরে তাদের বিরুদ্ধাচারণ করে আপনারা দেশ চালাতে পারেন না। এটা কোনোভাবে জাতি মেনে নিতে পারে না। আজকে আপনাদের সেই কার্যক্রমগুলো জাতিকে আশাহত করেছে। যখন ঢাকার মতো জায়গায় আপনি একজন জাতীয় নেতা হিসেবে মেয়রের দায়িত্ব নিচ্ছেন, জোর করে ক্ষমতায় এসেছেন, কিছু উন্নয়নমূলক কাজ করেন, কিছু ভালো কাজ করেন। টোটাল করোনার মধ্যে আপনি ঘর থেকে বের হন নাই। গত 9টা মাস পর্যন্ত আপনি বাংলাদেশের কোনো জায়গায় স্পিচ দিতে যান নাই। একটা করোনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আপনি নিজে গিয়ে দাঁড়াতে পারেন নাই। এই হুজুর, এই আলেম ওলামা, কারি সাহেবরাই রাজপথে গিয়ে তারপরে মানুষের খেদমত করেছে। আর আপনি তাদেরকে নালা নর্দমার সাথে তুলনা করছেন, আপনি তাদেরকে বেত্রাঘাতের সাথে তুলনা করছেন, আপনি তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন। এটা কোনোভাবে জাতি মেনে নিতে পারে না বন্ধুরা আমার। সেজন্যই বলছি, এই সকল রাজনীতি বন্ধ করুন, এই সকল অপসংস্কৃতি বন্ধ করুন, এই সকল নিজেদের ইচ্ছে মতো ইসলাম প্রচার বন্ধ করুন। ইসলাম তো এদেশের আলেমরা, আপনারা তো বলেন সবসময় যে আলেমরা ইসলাম মিসগাইডেড ভাবে উপস্থাপন করছে। আমি ধরে নিলাম বাংলাদেশের 90% আলেমের মধ্যে আপনার 2-1% আলেম আপনার পছন্দ না হতে পারে, সেখানে আপনার 2-একটা ভুল অথবা তার মন গড়া কোনো আলোচনা হয়ে যেতে পারে। কিন্তু 90-95% আলেম আপনাদের বিরুদ্ধে কথা বলার পরেও আপনারা সেখানে হুঁশিয়ার হন না। এটার অর্থ দাঁড়ায় যে আপনারা টোটাল আলেমদের বিদ্বেষী একটি মানুষ, আপনারা টোটাল সত্যিকার থিমের বিরুদ্ধে মানুষ। আপনার আরব বিশ্বে কি হয়, আপনার মালয়েশিয়ায় কি হয়, ইউরোপ আমেরিকায় কি হয়, অস্ট্রেলিয়ায় কি হয়, অনেক নাজায়েজ কাজ হয়। সেটা তো কোনো দলিল হতে পারে না। আপনিও নাজায়েজ করেন, কিন্তু আপনি জুলুম করে, আপনি অত্যাচার করে, আপনি নিজের মতো ফতুয়া জারি করে সেটাকে সেই দিনে এলাহি কায়েম করতে যাইয়েন না। সেটা আপনার জন্য কোনোদিন মানানসই হবে না। মালয়েশিয়া আমি বলছি না যে এইটা নাই ওইটা নাই, আপনার ইউরোপ আমেরিকা অথবা কোথাও কোনো দেশের কথা বলছি না যে তারা ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করে, কিন্তু তারা যেটা করে সেই কাজটা বাংলাদেশে আগে করেন। প্রত্যেকটি এই যে সকল রাষ্ট্রগুলোর উদাহরণ আপনারা দিয়ে আপনারা ফতুয়া জারি করতে চান, সকল রাষ্ট্রগুলোর সকল জায়গায় মুসলমানদের আভিজাত্য পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করেছে এই সকল রাষ্ট্র। এই সকল রাষ্ট্রের প্রত্যেক জায়গায় তাদের সকল কর্ম কাণ্ড সবকিছু স্বাধীনভাবে
প্রতিষ্ঠিত করতে পারে, তারা কোনো মাহফিল মজলিসের উপরে নিষেধাজ্ঞা জারি করে না। বাংলাদেশে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশে এটা একটা অপরাজনীতি হয়ে দাঁড়িয়েছে। আজকে সে কারণে ছাত্রলীগের নাহিয়ানের মতো মানুষ, যার এখন পর্যন্ত বয়স হয় নাই, কত বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার জীবন শেষ করতে পারে নাই, সেই নাহিয়ানের মতো মানুষ যদি আজকের আলেমদেরকে হুমকি দেয়, আলেমদেরকে জনসমাবেশে যদি বলে যে দেশের সকল মাহফিল যেখানেই হবে ছাত্রলীগকে খবর দেবেন, এই বেটা তুমি ছাত্রলীগ কি করবা সেখানে গিয়ে? মাহফিল বন্ধ করবে, মাইক বন্ধ করবে, না তাফসির বন্ধ করবে? এই হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের ট্রেডিশন, এই হচ্ছে বর্তমান ছাত্রলীগের নেতৃত্ব, এই হচ্ছে বর্তমান। আর এই নেতৃত্বটা থাকার পিছনে মেইন কারণ হচ্ছে যখন গোড়া থেকে ভুল মেসেজ দেওয়া হয়, যখন একজন নেতা নেত্রীর কাছ থেকে সঠিক তথ্য জাতির কাছে আসে না, তখন এই ধরনের ঝামেলা ছাত্রলীগ কেন, যুবলীগ কেন, সবাই করতে বাধ্য হবে। আমি এই আওয়ামী লীগের সবাইকে বলছি না, আমি বলছি এর মধ্য থেকেও যারা অন্তত দিনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে সকল ছাত্রলীগের বন্ধুরা এই ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ভাস্কর্যের কথা বলতে গিয়ে আজকে পদ হারিয়েছেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই যে অন্তত পক্ষে একটা কাজ করেছেন জীবনে। এই একটার ওসিলায় এমন হতে পারে আপনি জান্নাতের অধিকারী হতে পারেন। কেন হতে পারে? এই আমলটিও আল্লাহর কাছে পছন্দনীয়, যে আপনি অন্তত ইসলামের স্বার্থে দলকে ত্যাগ করেছেন, ইসলাম ত্যাগ করেন নাই। এটাই হচ্ছে আমার আসল বক্তব্যের বিষয়, যে আমাদের যা কিছু হওয়া উচিত সেই সব কিছুর মূলে থাকা উচিত যে না, আমি দল করব বিএনপি, কিন্তু ইসলাম বাদ দিয়ে নয়। আমি দল করব আওয়ামী লীগ, ধর্ম বিদ্বেষী হয়ে নয়। আমি দল করতে পারি জামাত ইসলাম কিংবা চরমনাই কিংবা সারসিনা, কিন্তু এমন কোনো আচরণ করব না যেটা দিয়ে আমার মুসলমানদের মধ্যে ক্ষতির সম্মুখীন হয়। সেজন্য আজকের আমি এই জাতির কাছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এইগুলো বেশি বেশি প্রচার করবেন। আপনাদের কাছে অনুরোধ করব, পেজ নিয়ে ব্যাপক ষড়যন্ত্র চলছে, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এই পেজ ঢাকাতে। বাংলাদেশে আমার এই পেজ রেস্ট্রিকশন করা হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, আপনারা দেখবেন। আপনাদের কাছে সেজন্য বিদেশে বা বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আসুন, শক্তিশালীভাবে আপনারা এই নেটওয়ার্কগুলোকে প্রচার এবং প্রসার করবেন। জনগণের কাছে আপনারা যার যেখান থেকে দেশের জন্য কথা পাবেন, বক্তব্য পাবেন, তাদের সেই বক্তব্যগুলো প্রচার করার চেষ্টা করবেন। আপনারা সকলে সকলের পাশে থাকবেন। আসুন আমরা সবাই মিলে সত্যিকার সুন্দর একটি দেশ গঠন করি। দেশ গঠনের জন্য আমরা সবাই মিলে এগিয়ে যাই, আর এই সকল অপরাজনীতির কাছ থেকে আমরা বেরিয়ে আসি। যেই সকল অপরাজনীতি দিয়ে আমাদের দেশকে ধ্বংস করা হয়, সেই অপরাজনীতি থেকে বেরিয়ে আসি। সর্বশেষ আমি আওয়ামী লীগকে অনুরোধ করব, আসুন আপনি রাজনীতি করেন, রাজনীতির ময়দানে করেন। আপনি বক্তব্য দেন, বক্তব্যের ময়দানে দেন। আপনি ভোট চুরি করেন, ইলেকশনের সময় আপনি ভোট চুরি করেন, জাতির কাছে জানিয়ে দেন, আপত্তি নাই। কিন্তু কোরআন হাদিস যেটা আপনি পড়তেও পারবেন না, জানতেও পারবেন না, আমিও বুঝি না, আপনিও বোঝেন না, এ নিয়ে আপনার আমার বিতর্ক করার কোনো সুযোগ নেই। এটাকে বিতর্ক করার জন্য আলেমরা রয়েছেন। এদেশের এক আলেম আর এক আলেমের মধ্যে যদি কোনোদিন কোনো মাসলা মাসাইলগত ভুল হয়, তারা তাদেরকে ভুল ধরিয়ে দিচ্ছে, তাদেরকে সেই সুযোগটা দিন। মসজিদের ইমাম মুয়াজ্জিনগিরিটা আওয়ামী লীগের দখল দেওয়ার দরকার নেই। যদি সেটা দিতে যান তাহলে হিতে বিপরীত হবে। সমগ্র দেশব্যাপী আপনাদেরকে, আপনাদের ইসলাম পালন করবে না কোরআন হাদিসের ইসলাম পালন করবে। বাংলাদেশে এখন আপনারা যেটা ট্র্যাডিশন শুরু করেছেন, যে একটার নাম হচ্ছে আওয়ামী ইসলাম আর একটার নাম হচ্ছে রিয়েল ইসলাম। এখন হোয়াট শুড উই ফলো? আমরা কি তোমার এই রিয়েল ইসলাম ফলো করব, না আওয়ামী লীগের ইসলাম ফলো করব? আওয়ামী লীগের ইসলাম বলবে যে ভাস্কর্য জায়েজ, আমাকে বলে দিতে হবে ভাস্কর্য জায়েজ। আওয়ামী লীগের ইসলাম বলবে যে আলিফ বা তাসা ঘরে বসে পড়লেই আমি মুহাদ্দিস হয়ে যেতে পারবো, মুফতি হয়ে যেতে পারবো, আর আমাকে বলে ফেলতে হবে যে মুফতি মোহাম্মদ, এই আপনার আওয়ামী লীগের তাপস সাহেব, মুফতি সাহেব। আপনাকে বলে ফেলতে হবে আপনার হানিফ সাহেব, মুফতি সাহেব। আপনাকে বলে দিতে হবে নিক্সন সাহেব, মুফতি সাহেব, ফতুয়া সাহেব, আল্লামা সাহেব। এইটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন জাতি মেনে নিতে পারে না। আপনাদের কাজ আপনারা করুন। আসুন, আপনাদের কাছে অনুরোধ করব, দেশে গণতন্ত্র ফিরে দেন, দেশের মানুষকে সঠিকভাবে কথা বলতে দিন, দেশের বিরুদ্ধে অপরাজনীতি বন্ধ করুন। আপনাদের প্রত্যেকটা কাজের মধ্যে আপনার অন্যায় কাজগুলো আপনাদের চোখে বাজে না? যেই আওয়ামী লীগের নেতা নেত্রীরা প্রতিদিন মানুষদেরকে খুন করছেন, গুম করছেন, হত্যা করছেন, নির্যাতন করছেন, আপনারা কিভাবে আপনাদের পন্থী মানুষগুলো দিয়ে মামলা করান যে আল্লামা শফি সাহেবকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে মামুনুল হক সাহেবরা? বাংলাদেশের একটি কীট পতঙ্গ পর্যন্ত এটা বিশ্বাস করে না। এই সব অপরাজনীতি বন্ধ করুন। আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, মামলা বন্ধ করুন। আলেমদেরকে সঠিকভাবে কথা বলার জন্য মাহফিল মজলিসগুলোতে যাওয়ার ব্যবস্থা করুন। প্রয়োজনে আপনাদের কাছে দাবি তুলব যে আপনারা যদি
আলেমদেরকে ভালোবাসতে চান, চাইপে ধরে ভালোবাসতে চান, আলেম তো আপনাকে চায় না, তারপরেও যদি চান অন্তত তাদেরকে প্রোটেকশন দেন, গাড়ি বহর দেন, তারা মাহফিল মজলিস করুক, তাদের কার্যক্রমগুলোর অনুমোদন দেন। কিন্তু তাদের কার্যক্রম নস্যাৎ করে দিয়ে আপনি আপনার দেশে অনৈতিকভাবে অসভ্যদেরকে মুফতি সাহেব বানিয়ে দিতে গেলে এই দেশটাকে আপনারা শেষ করে ফেলবেন, এই দেশটায় নতুন করে একটি গোলযোগ সৃষ্টি হবে। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমার লাইভটি যারা দেখেছেন, শেয়ার করেছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এরা যেখানেই আপনাকে কণ্ঠরোধ করতে চাবে, আপনি সেখানে তাদের কণ্ঠরোধ করুন। এদেশটা আপনার, এদেশটা আমার, এদেশটা সকল মানুষের, এদেশটা স্বাধীনতার মাস। আজকের এই স্বাধীনতার মাসে এসে একজন আলেম এদেশে সম্মান পাচ্ছে না, একজন কৃষক এদেশে সম্মান পাচ্ছে না, একজন ভদ্র মানুষ এদেশে সম্মান পাচ্ছে না, একজন শিক্ষক শুধু ছাত্র সমাজ সম্মান পাচ্ছে না। আজকের স্বাধীনতার 49 বছর শেষ হয়ে 50 বছরে পদার্পণ করার পরেও আমার দেশের সেই উদযাপন হবে 50 বছর প্রতি, অথচ সেই অর্ধশতপতি উদযাপন উপলক্ষেও আমার দেশের নিরাপত্তা নেই, আমার দেশের মানুষের খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, আমার দেশের মানুষের চিকিৎসা নেই, আমার দেশের মানুষের, আমি এই যে বক্তব্য দিয়েছি এই বক্তব্য ঢাকার রাজপথে যে কোনো জায়গায় দেওয়ার অধিকার রাখি, কিন্তু এই বক্তব্য দিতে দিবে না, এই বক্তব্য দিতে দিচ্ছে না। তার জন্য কি স্বাধীনতা হয়েছে? এই কণ্ঠরোধ করার জন্যই তো স্বাধীনতা যুদ্ধের সময় সেই পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা হাত তুলেছিলাম। কেন কেন আমরা তখন যুদ্ধ করেছিলাম? এদেশের মানুষ কেন যুদ্ধ করেছে? যুদ্ধ করেছিল যে তারা তখন এই বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছিল। আজকে আপনারাও আবার সেই একই ওয়েতে বঞ্চনা এবং লাঞ্ছনার শিকার করতে যাচ্ছেন। আমি সেই স্বাধীনতার বিতর্ক করতে চাই না। আপনাদের কি অবদান ছিল, আপনারা কোন হোটেলে মিটিং করেছেন, আপনারা নেগোসিয়েশন করতে চেয়েছেন, আপনারা স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করতে গিয়ে সবাই দেশ থেকে পালিয়ে গিয়ে কেউ স্বেচ্ছায়, কেউ বিভিন্নভাবে চক্রান্তের মধ্য থেকে জেলে ঢুকেছেন, এ নিয়ে আমি বক্তব্য দিতে চাই না। এটা তো স্পষ্ট, আপনাদের লেখক, আপনাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের বইপত্রগুলো থেকে এগুলার প্রমাণ যথেষ্ট আছে। কেন আপনারা পাকিস্তানের সাথে লিয়াজো করতে চেয়েছেন, সেই স্বাধীনতার ইতিহাস নিয়ে আমি পর্যালোচনা করতে চাই না। কিন্তু এদেশের সাধারণ নাগরিকরা সেই স্বাধীনতা অর্জন করেছে, রক্ষা করেছে, তারা চেষ্টা করেছে, যুদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তখন রাজপথে তারা আন্দোলন করেছে, তারা তখন নেতৃত্ব দিয়েছে, তারা সেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে, সূচিত হয়েছে। আজকে সেই জায়গাটাকে আপনারা ধ্বংস করতে যেন না। আসুন এই মোয়াল্লেম পানা বাদ দেন, কারি সাহেব পানা বাদ দেন, এই মুফতিগিরি বাদ দেন, আলেমদেরকে যথাযথ মর্যাদা দিন। কোরআন হাদিস শিক্ষা অর্জন যদি করতে ভালোই লাগে, করতে চান, আসুন আপনারাও কোরআন হাদিস শিক্ষা অর্জন করে আপনি একজন আলেম হন, ব্যারিস্টারি পদ ছাড় দিয়ে দেন, আপনার এমপিগিরি ছাড় দিয়ে দেন, মেয়রগিরি ছাড় দিয়ে দেন, ওইগুলোতে আলেমদেরকে পাঠিয়ে দেন, তাহলেই বাংলাদেশ ভালো চলবে। আপনারা এইসব অপরাজনীতি বন্ধ করুন। বাংলাদেশে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সেশনের যে সকল লাইভ আসবে সেই লাইভে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সেই জায়গায় আমরা ইনশাআল্লাহ আবার নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই কথা বলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।